এই মোটরটি হলো এএনবি কোম্পানির 2 গোড়া 1.5 ইঞ্চি একটি মোটর। এই মোটরের A to Z আমরা কয়েল বাদাই করব আজকে আপনাদেরকে সাথে নিয়ে, এবং কোথায় কত নাম্বার তার কিভাবে বাদাই করলাম, ওয়াটার সেল, বেয়ারিং, পাম্পের ফাঁকা, A to Z একেবারে একটা মোটরের ভিতরে যা যা থাকে সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। যারা এই ধরনের কাজ শিখতে চান তারা চাইলে আমাদের কাছে সরাসরি এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও শিখতে পারেন। আমরা যে কোনো ধরনের মোটর, যে কোনো ধরনের ফ্যান, ফ্রিজ, এসি, কন্ট্রোলার, হাবিজাবি, যে ডিজিটাল স্কেলের কোর্স হয়, A to Z যত ধরনের ইলেকট্রনিক্স হয় সবগুলির কাজই করি, শুধু মোবাইল ব্যতীত। যাই হোক, এই মোটরটি হলো এএনবি কোম্পানির 2 গোড়া একটি মোটর। এখানে যদি আমরা একটু দেখি, দেখুন 2SP, আর এখানে দেখাচ্ছে যে 2SP 9.7 এম্পিয়ার, এখানে 55 ইউএফ ক্যাপাসিটার। আমরা এই মোটরটি সর্বপ্রথমে খুলে নেব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি এই মোটরের একটা ভিডিও দেখলে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ আমরা শুধু কয়েল বাদাই করব না। এখানে কয়েল বাদের পাশাপাশি ওয়াটার সেল, বেয়ারিং, কিভাবে তেল দিতে হয়, কেন তেল ব্যবহার করে, পানি ব্যবহার করে অনেক মোটরের মধ্যে, মানে ভিতরে অনেক, আবার কোনো মোটরে কিছুই ব্যবহার করে না। আমরা সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং পাম্পের ভিতরে ফাঁকাগুলো খুলেও দেখব আমরা। যাই হোক, এখানে নাটগুলো খুলতে হলে আমরা একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আলাদা করে নিলাম। এখানে লকগুলো আছে, এগুলো খুলে নিলাম। আশা করি এগুলো আপনারা খুলতে পারবেন। যাই হোক, আমরা একটু শর্টকাট করে নিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখুন লকগুলো কিভাবে খুলতে হয়। এখানে দেখুন পুরাটা কয়েলের মধ্যেই আমরা তেল পেয়েছি, তেলের সাথে কিন্তু আমরা একটু পানিও পেয়েছি। যাই হোক, এখানে আমরা এদিক দিয়ে বাড়ি দিয়ে আমরা মোটরটা খুলে নেব। আসলে এই মোটরটা খোলার কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে এটা হলো একটা পদ্ধতি কয়েলটা খোলার, আবার সামনের দিক দিয়ে ফুলার দিয়েও খোলা যায়। যাই হোক, এটা হলো সহজ পদ্ধতি, আমি এভাবে খুলি। এর পাশাপাশি আরও অন্যান্য পদ্ধতিতেও খোলা যায়, আমরা আগামী ভিডিওগুলোতে শেয়ার করব ওইগুলো। যাই হোক, এখানে আমরা এটা কয়েলটা খুলে দেখলাম যে ভিতরে দুটো স্টিয়ারিং কয়েল ফুরে গেছে। দুটো স্টিয়ারিং কয়েলের আমরা এই জন্য আমরা A to Z পুরো কয়েলটাই বাদাই করব। এখানে কত নাম্বার তা ছিল সবকিছু আপনাদেরকে সাথে নিয়ে বাদাই করব। এখন আমরা কয়েলটা খুলে নিতে হবে। কয়েলটা খোলার জন্য এটা হাইড্রোলিক দিয়ে চাপ দিয়ে খুলতে হয়। দেখুন এই দিক দিয়ে এটা দিয়ে নিলাম। এখন আমরা কয়েলটা খুলবো। খোলার জন্য আমরা জগ দিয়ে চেপে এটা কয়েলটা খুলবো। আর এটা খোলার সহজ পদ্ধতি হলো এটাই, এর সাথে সহজ পদ্ধতি আর নাই। যাই হোক, যারা এই ধরনের কয়েলে কাজ করতে চান তারা অবশ্যই এরকম একটা ফ্রেম বানিয়ে নিতে হবে এবং কয়েলটা খুলতে হবে। যাই হোক, দেখুন খুব সহজেই কয়েলটা কিন্তু উপরের দিকে চলে আসতেছে। আমরা জগ দিয়ে চেপে এই কয়েলটা খুলে নিলাম। এখন কয়েলটা আমরা দেখব, আসলে আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এখানে এই কয়েলটা নষ্ট হয়ে গেছে, দুইটা কয়েল, এই জন্য আমরা পুরোটা কয়েলে বাদাই করব। দেখুন এটা হলো বেয়ারিং এর কেস। এখানে বেয়ারিং, এটা হলো মালা বেয়ারিং বলে কেউ, কেউ রোলার বেয়ারিং বলে, যাই হোক যে বেয়ারিং বলে, এগুলো কিন্তু বলগুলো আলাদা খুলে যায় এবং সবকিছু আলাদা আলাদা হয়ে যায় আর কি। যাই হোক, এখানে দেখুন এটা একেবারে ফাঁপা একটা পাইপ, এর মধ্যে তেমন বেশি কিছু নেই। এখন আমরা কয়েলের মধ্যে থেকে তারগুলো খুলে নিয়েছি। আমরা যদি কয়েলের ডাটাটা একটু শেয়ার করি বিষয়টা, এটা হলো 2SP সাবমার্সিবল 15 মানে 1.5 ইঞ্চি এএনবি ব্র্যান্ডের। এখানে রোটরের সাইজটা হলো, লম্বাটা হলো 15.5 সেন্টিমিটার এবং আর্মেচারের গোল রাউন্ডটা হলো 20 সেন্টিমিটার। এখানে 22 নাম্বার, 22.5 নাম্বার তার পেয়েছি, রানিংয়ে পেয়েছি 18, 19, 20, 21 ডাবল, আর স্টার্টিংয়ে পেয়েছি 38, 40। এক্ষেত্রে আমরা 22.5 মানে 22 থেকে একটু মোটা তার এটা ব্যবহার করব না, সোজাসুজি 22 নাম্বার তার দিব, 18, 19, 20, 21 এভাবে, এবং 38, 40। আর যদি একটু সমস্যা হয় ঢুকাতে তাহলে প্রত্যেকটাতে 1 প্যাচ করে কমিয়ে দিবেন, এটা তো কোনো সমস্যা হবে না। যাই হোক, এখন আমরা পেপারগুলো ঢুকিয়ে নিলাম। তারপর আমরা A to Z কয়েলটি কীভাবে খুব সহজেই ঢুকাতে হবে সেটাও দেখব। আর সর্বপ্রথমে আমরা এখানে কয়েলটা বানিয়ে নিব। দেখুন কয়েলের মাপটা কিভাবে নিতে হয়। কয়েলটা দেখুন ভিতরে একেবারে সোজা পদ্ধতি, এটা একেবারে সিম্পল পদ্ধতি। আমরা সাধারণভাবে যে কয়েলগুলো বাদাই করি ওইটার মতোই।
এখানে আমরা কয়েলটা মাপ নিলাম। এখন 22 নাম্বার দুইটা তার একত্র করে আমরা কয়েলটা বাদাই করব। এখানে 22 নাম্বার থেকে একটু মোটা তার ছিল, মানে 21 না 22 না এর মাঝামাঝি। সেই ক্ষেত্রে আমরা যদি ওই সেম তার দিতে যাই তাহলে কিন্তু হবে না, আসলে সেম তার পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি একটা 22 একটা 21 দিলে এটা কিন্তু সুন্দর হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে, কয়েলগুলো আপনি ঢুকাতে পারবেন না। আমরা এই জন্য একটু চিকন তারটা ব্যবহার করবো, অর্থাৎ 22 থেকে একটু মোটা না দিয়ে সোজাসুজি 22 নাম্বার তার দিয়ে দিব। 18 ফেজ, 19 ফেজ, 20, 21 ফেজ। এই ক্ষেত্রে এটা ঢুকাতে কষ্ট হলে তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে একটা করে কমিয়ে দিবেন, 17, 18, 19, 20 এভাবে দিবেন রানিংয়ে। দেখুন এখানে আমরা 18 ফেজ দিয়েছি এবং 22 নাম্বার তার দিয়েছি, যদিও 22 থেকে একটু মোটা তার ছিল এই কয়েলটার মধ্যে। আর এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা কোনো সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় দিতে পারেন। আমাদের একটা কয়েল ঢুকানো শেষ, দেখুন কিভাবে ঢুকাইলাম। এটা এখানে এই যাতে তারগুলোর উপরে ইনসুলেশন উঠে না যায় সেই ক্ষেত্রে আমরা আলাদা ফাইবার ব্যবহার করেছি কয়েলটা ঢুকানোর জন্য। দেখুন এটা সহজ পদ্ধতি আর কি। আর এই ক্ষেত্রে আমরা কিন্তু টাইট করে ফেসাতে মানে কয়েলগুলো ঢুকাতে পারবো না, কারণ এটা একটু লম্বা আর্মেচার, মানে বডিটা একটু লম্বা। এই ক্ষেত্রে আমরা একটু কয়েকটা ফ্যাস কমিয়ে দিতে পারি অথবা তার সাইজ একটু চিকন করে দিতে পারি। সেই ক্ষেত্রে এম্পিয়ার একটু বাড়বে, কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না, যেহেতু ফানের নিচে থাকবে এটা সহজে গরম হবে না। আর যেহেতু এম্পিয়ার বাড়বে সেক্ষেত্রে আমাদের শক্তি কিন্তু কোম্পানিটা যেরকম ছিল তার সাথে একটু বেশি হয়ে যাবে। যাই হোক, আমরা জানি সব ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, মানে সমপরিমাণ। যেহেতু কারেন্ট এটা বেশি খাবে সেই ক্ষেত্রে এটা শক্তিও বেশি হবে আর কি। এখানে আমাদের 3টি কয়েল ঢুকানো শেষ, রানিং কয়েল 22 নাম্বার তার 18, 19, 20, 21 ফেজ দিয়েছি আমরা ডাবল করে। দেখুন আমরা কিভাবে কয়েলগুলো ঢুকাই। এটা হলো মানে আসলে এই কয়েলগুলো আরও কয়েকভাবে ঢুকানো যায়, তার মধ্যে এটা হলো সহজ পদ্ধতি। সহজ না, এটা আমি এইভাবে ঢুকাই আর কি, এটার সাথে সহজ পদ্ধতিও আছে। এখানে ডাইস আছে, ডাইসের মধ্যে লাগিয়ে এক চাপ দিলে কিন্তু সবগুলো কয়েল একসাথে ঢুকে যায়। আর এটা হলো খুব সহজে সিম্পলভাবে এগুলো ঢুকানো আর কি, এত কারিগরি করলাম না। ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে ওইভাবে দেখাবো। এখানে কয়েল ঢুকানোর পদ্ধতিটা মানে কয়েল কিভাবে রাখবেন, কয়েলের সিস্টেমটা 22টা সাধারণভাবে মোটরের যেভাবে রাখা হয় ঠিক সেমভাবে এটা রাখবেন। এটার মধ্যে আর ওইটার মধ্যে মানে সাধারণ 1 গোড়া 1 ইঞ্চির ক্ষেত্রে যেভাবে কয়েল বাঁধাই করি এটা আর ওইটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এটার কয়েলটা একটু লম্বা হবে, এটাই, আর কোনো পার্থক্য নাই। এবং সিম্পল কানেকশান, আমরা কানেকশানগুলো আপনাদেরকে ডায়াগ্রাম এঁকে দেখাবো। আর এমনভাবে আমি দেখাবো, এটা ডায়াগ্রাম আঁকার দরকারও পড়বে না ইনশাল্লাহ। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই এই ভিডিওটা A to Z দেখবেন। A to Z দেখলে কিন্তু আপনার এই ভিডিও মানে এই ধরনের সাবমার্সিবল মোটরের ধারণা A to Z হয়ে যাবে। দেখুন আমরা কয়েলটা বাদাই করা শেষ, মানে রানিং কয়েল ঢুকানো শেষ। এখন আমরা স্টার্টিং কয়েলটা ঢুকাবো। ঢুকানো দেখুন আমরা খুব সহজে এই কয়েলগুলো ঢুকে যাচ্ছে। আসলে একটা মোটরের দাম কিন্তু অনেক, 20-25 হাজার টাকার মধ্যে এই মোটরগুলোর দাম। সেক্ষেত্রে আপনারা এই কয়েল বাদাই করলে কিন্তু 5 থেকে 7 হাজার টাকা বিল নিতে পারেন অনায়াসে। এটার মধ্যে কিন্তু তেমন বেশি খরচ হবে না, খরচটা সর্বোচ্চ কত 1 থেকে 1.5 হাজার টাকা খরচ হবে। আসলে এতটুকু হবে না, আমি একটু বেশি বলে ফেলেছি। সেই ক্ষেত্রে কয়েল বাদাই করা কিন্তু একটু কষ্টকর কাজ, যদিও আমি ভিডিওতে দেখাচ্ছি খুব সহজভাবে, প্র্যাকটিক্যালি করতে গেলে একটু কষ্ট আরও বেশি হবে। যাই হোক, আবার আপনারা বলবেন না যে অনেকে এত সহজ হলে বিল এত টাকা নেয় কেন ভাই। এই কাজগুলো কিন্তু ততটা সহজ না যতটা সহজ মানুষ ভাবে, এটা টেকনিক খাটিয়ে কাজটা করতে হয়। যেমন ডাক্তাররা অপারেশন করলে কিন্তু সিজার করলে কিন্তু অনেক টাকা বিল নেয়, কিন্তু সুতাটা সিলানোর জন্য সেটাও আপনার টাকার কি নেই, 8-9 হাজার টাকা বিল নেবে তারা, তাদেরকে তো কিছু বলতে পারবেন না ভাই। জিনিসটা কাজটা কষ্ট আছে, সেই ক্ষেত্রে টেকনিশিয়ানদেরকে আপনারা যথেষ্ট সম্মান করবেন ইনশাল্লাহ। আর না হয় আপনি এই ফিল্ডে এসে দেখেন কতটুকু কষ্ট হয়, কাজের মজুরি দিতে হবে ওই আর কি। যাই হোক, এখন আমরা কয়েলটা সেপারেটর দিয়ে আলাদা করে আমরা বাদাই করে নিব। সেলাই করা কঠিন আছে মোটামুটি, টেলাররাও কিন্তু সেলাই 5 টাকা সুতা দিয়ে সেলাই করে কিন্তু সেই 250-200 টাকা বিল নেয়।
রানিং কয়েলের দ্বিতীয় মাথাগুলো আমরা দুইটা একত্র করে দেব। দেখুন এই পাশে দ্বিতীয় মাথা একটা, এই পাশে দ্বিতীয় মাথা একটা, দুইটা কয়েলের মানে দুই সেটের দ্বিতীয় মাথাগুলো আলাদা করে দিয়ে আমরা শুধু প্রথম মাথাগুলো রাখবো। আশা করি বুঝতে পারছেন। এটা যদি বুঝতে সমস্যা হয় আর একটা ভিডিও আছে আমাদের, ওইটা দেখে নেবেন। দেখুন এটা হলো দ্বিতীয় মাথা স্টার্টিং কয়েলের এবং এটাও দ্বিতীয় মাথা স্টার্টিং কয়েলের, দুইটা আমরা একত্র করে দিব। এখন আমাদের ভিতরের কানেকশনগুলো শেষ, এখন আমরা বাইরের কানেকশনগুলো কিভাবে করব। হ্যাঁ, বিষয়টা হলো আমরা আগে একটু কানেকশনগুলো ট্যাপ মেরে দেই। দেখুন জ্বালাই করে আমরা এটা ট্যাপ মেরে দেব। এটা হলো ওয়াটারপ্রুফ ট্যাপ। এই ট্যাপটা একবার লাগালে এটা কিন্তু আর খোলা যায় না, এটা পুরাটাই লাসা হয়ে যাবে, মানে এটার ভিতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই, এটা কিন্তু আর উঠবেও না। একবার লাগিয়ে দিলে এটা শেষ, মানে এক জাতীয় কাইয়ের দলা, ওই যে ময়দাগুলার পর আমরা যেইগুলো যেভাবে একত্রে লাগাইতে পারি এটাও কিন্তু এই সেম ভাবেই লাগানো হয়। একবার লাগালে এটা আর ছুটানোর সিস্টেম নাই। যাই হোক এই টেপটা ভালোভাবে মারতে হবে যাতে পানির স্পর্শ না পায়। দেখুন টেপটা কত সুন্দরভাবে লাগানো গিয়েছে আর কি। এখন আমরা এটার মধ্যে একটু মাস্কিং টেপ দিয়ে দিব। যদি এটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে মাস্কিং টেপ আমাদেরকে ব্যাকআপ দিবে। আমাদের এবার আমরা উপর দিয়ে টিউব দিয়ে উপরের অংশটা ঢেকে দেব যাতে কোনো সমস্যা না হয়। কানেকশনগুলো আশা করি বুঝতে পারছেন যে দুই সাইডের রানিং কয়েলের দ্বিতীয় মাথাগুলো আলাদা করে। এখন আমরা কমন বের করব। আপনারা এটা কিভাবে বাইর করলাম আপনাদেরকে একটু যদি দেখাই। আপনি একটা স্টারিং কয়েল ধরবেন, স্টারিং কয়েলটা ধরার পর তার ডান দিকের কয়েলটা দেখুন, স্টারিং কয়েল ধরছি এটার ডান দিকের রানিং এর সাথে কমন করতে হবে, অথবা এই দিক দিয়ে স্টারিং কয়েলটা যদি ধরেন তার ডান দিকের রানিং এর সাথে কমন করতে হবে। দেখুন আমরা এইটা স্টারিং কয়েল ধরলাম, তার ডান দিকের রানিং এর সাথে কমন করে এটা রানিং এটা স্টারিং, এই মোট তিনটা তার বের হলো। আর এই কানেকশনটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের একটা 1 HP এয়ার কম্প্রেসরের একটা মোটর কয়েল বাদাই করছি, একেবারে ডায়াগ্রামে কি খুব সহজে দেখিয়েছি। আশা করি এটাও বুঝতে পারছেন। যারা কিন্তু সহজভাবে সাধারণ মোটরগুলো বাদাই করতে পারেন তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন, আশা করি আমি মানে ধারণা করি। এখন আমরা বার্নিশ করব। বার্নিশের ক্ষেত্রে দুই ক্যাটাগরির বার্নিশ আছে এখানে, একটা হলো সাদা বার্নিশ, একটা হলো লাল বার্নিশ। দেখুন এই লাল বার্নিশ যেটা, এটা আমরা করব না, আমরা শুধু এই সাদা বার্নিশটা করব, কারণ এটা হলো তেলের মতো অনেক পাতলা। এটা করব না কারণ এটার ভিতরে দেখুন যখন আমরা বার্নিশ করব ভিতরে একটা সোবার মতো ভারী একটা সোবা বের হবে, আর এটাতে কিন্তু সোবা হবে না। যেহেতু ভিতরে আমরা তেল দিয়ে ফুরা করে দিব, সেই ক্ষেত্রে এই সোবাগুলো যদি তেলের সাথে মিক্স হয়ে মোটর ঘোরার সময় কোনো ব্যাঘাত ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই তেলের বার্নিশটা করব। এই বার্নিশটা সোবা তৈরি হবে না। আর এটার মধ্যে একটা সমস্যা আছে, এটা কিন্তু শুকাতে একটু সময় বেশি লাগে, আর শুকালে কিন্তু ওইটার সাথে ভালো। আর ওইটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা ব্যবহার করা এটা ওইটার সাথে ভালো, মানে লালটার সাথে সাদা বার্নিশটা ব্যবহার করা খুব ভালো। যাই হোক আমরা ভালোভাবে বার্নিশ করেছি, এখানে আপনাদেরকে দেখালাম না। ভালোভাবে আপনার প্রত্যেকটা জায়গায় বার্নিশ করে দিবেন যাতে পেপারগুলো উপরে উঠে না আসতে পারে, এবং ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকানোর পর কয়েলটা আবার জায়গা মতো ঢুকিয়ে দিব আর কি। যাই হোক বার্নিশ ভালোভাবে করলে, এটা অবশ্যই ভালোভাবে বার্নিশ করতে হবে, কারণ এটা তেলের ভিতরে থাকবে, সেই ক্ষেত্রে নড়াচড়া খেয়ে যাতে রোটরের সাথে ঘষা না খায়, সেক্ষেত্রে এটা ভালোভাবে বার্নিশ করতে হবে এবং ভালোভাবে শুকাতে হবে। একটা কাভার দিয়ে দিলাম উপর দিক দিয়ে, এটা আমরা এখন লাগিয়ে দিব। এটা বেয়ারিংয়ের কাভার, যেভাবে খুলছিলাম ঠিক সেমভাবেই এটা আমরা লাগিয়ে দিব। এখানে আমরা লোহার একটা অংশ দিয়ে এটাকে ছাপ দিব, সেই ক্ষেত্রে এটা ঢুকানোর সময় যাতে কয়েলে কোনো আঘাত না লাগে, সেক্ষেত্রে আমরা একটা ওয়াইন্ডিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিলাম। এখন মোটরের বডিটা আমরা জায়গা মতো সেট আপ করে দিব।
ঠিক যেভাবে খুলছিলাম তার বিপরীত পদ্ধতিতে আমাদের কয়েলটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। আসলে এই ধরনের কাজ যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত তারা কিন্তু মোটরের আইটেমটা তাদের পাশে রাখতে পারেন কাজ করার জন্য। মোটরের কাজের মধ্যে কিন্তু ভালো মানের একটা অ্যামাউন্ট পাওয়া যায় বিল হিসাবে। এটা কিন্তু সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আমাদের কয়েলটা বাধাই করা শেষ। আসলে আপনারা জানেন এই কয়েলটার বিল 5 থেকে 7,000 টাকা হবে, কিন্তু কয়েল বাধাই করতে কত টাকা তার লাগতে পারে যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা কিন্তু জানেন, যদিও আমি একবার আগে বলেছি। এটা শুধু আপনার পরিশ্রমের টাকা। আর কয়েলটা বাধাই করতে কষ্ট আছে, ততটা সহজ না। এখন আমরা কয়েলের অংশটা আলাদা রাখবো এবং ভিতরে দেখবো এখানে ওয়াটার সেল কতটা আছে কিংবা অয়েল সেল আছে কতটা, বেয়ারিং কোনটা কিভাবে লাগানো আছে। দেখুন একটা উপরের ক্যাপ খুলে নিলাম, তারপর উপরের একটা অংশ ক্যাপ, এটা হলো অয়েল সেল, ওয়াটার সেল। এটা ওয়াটার সেলও বলা যেতে পারে। এখানে 3টা অংশ পেলাম। এখন আমরা বাকি অংশগুলো খুলে দেখব। দেখুন এখানে কি কি আছে। এখানে একটা ওয়াটার সেল আছে, একটা বেয়ারিং আছে, একটা স্প্রিং ওয়াশার, এই ওয়াশারটাও আছে। এখানে অয়েল সেলগুলো আমরা দেখব সব ঠিকঠাক আছে কিনা। এখানে 62 নম্বর বেয়ারিং ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু ঠিকঠাক। এটা এই রোটারটা ছাড়া এখানে কিন্তু আর কিছু নাই, বেয়ারিংটা ছাড়া। এই বেয়ারিং এর সিস্টেমটা এমনই, পিছনের বেয়ারিংটা। এখন আমরা এটা লাগিয়ে দেব। দেখুন এটা ওয়াটার সেলটা এখানে লাগানো হবে, মানে যখন আমরা সেট আপ করবো আর কি। এখানে তেমন বেশি কিছু নাই রোটারটা ছাড়া। এখন আমরা এই ওয়াশারটা লাগাবো সর্বপ্রথমে। ওয়াশারের পর ওয়াটার সেলের স্প্রিংটা লাগাবো, তারপর ওয়াটার সেলটা লাগাবো। এটা হলো ওয়াটার সেল। খুব টাইট ভাবে এটা লাগতেছে আর কি। অবশ্যই এই মোটর কয়েল বাধাই করার সময় ওয়াটার সেলগুলো খেয়াল রাখতে হবে। আর এটা হলো বেয়ারিং এর স্প্রিং ওয়াশার। এখন আমরা এটা সুন্দরভাবে ওয়াটার সেলের জায়গায় লাগিয়ে দিব। এটাতে বেশি কিছু নাই, তারপর মোটামুটি কম জিনিস না। আমরা কিন্তু এই মোটরটির A to Z দেখাবো, ভিতরে কোথায় কি আছে না আছে। দেখুন ওয়াটার সেলগুলো দেখালাম। এখানেও একটা ওয়াটার সেল আছে, অয়েল সেল হিসেবে এটা ব্যবহার করা হয়। হুন্ডা সগে জাম্পারেও আছে আর কি। যাই হোক, এটা ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা হয় বেশি, যদিও এগুলার উদ্দেশ্য হলো তেল বা পানি যাতে ভিতরে যাতে বাইরের পানি ঢুকতে না পারে। এই ক্ষেত্রে আমরা ডাবল ওয়াটার সেল ব্যবহার করি। সেই ক্ষেত্রে কোম্পানি এখানে 2টা ওয়াটার সেল ব্যবহার করছে, যদিও আমার এই জিনিসটা পছন্দ হয় নাই। সিম্পল ভাবে ভিতরের ওয়াটার সেলটার মতো 2টা ওয়াটার সেল ব্যবহার করলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, এটা হলো বেয়ারিং এর পিছনের বেয়ারিং এর অংশটা। এখানে আমরা 10টা বল আছে, 10টা বল গ্রিজ দিয়ে আটকিয়ে দেব। আসলে সেম একই রকম 2টা ওয়াটার সেল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে 2টা 2 রকম ব্যবহার করছি, একটা ছোট, এটা কিন্তু ততটা ফুক্ত মনে হয় না আমার কাছে, যদিও কোম্পানির ইঞ্জিনিয়াররা দিয়েছে। যে কয়েলের বডির সাথে যাতে না লেগে যায় সেপারেটর আছে এখানে, কোম্পানি দিয়েছে এটা। এখন আমরা এটা এইভাবেই ঢুকিয়ে দেব। কানেকশনটি করার ক্ষেত্রে আমরা নীল তারটা দেব রানিং তার। এখানে লালটা মানে ব্রাউন কালার, মানে বাদামি কালারটা দিব স্টার্টিং, এবং কালোটা দিব কমন। এখানে আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিব। আসলে সোল্ডারিং করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি পাকিস্তানিরা কিন্তু হাতে এভাবে মুড়িয়ে দিয়ে
কোনো রকম ভাবে নরমাল ট্যাপ দিয়ে ট্যাপিং করে এটা লাগিয়ে দেয়। আসলে এটা সমস্যা হয় না, সেই ক্ষেত্রেও আমরা যতটুকু সম্ভব এটা ভালোভাবে করব, স্মার্ট কাজ করব আর কি। আমরা এখানে ওয়াটারপ্রুফ ট্যাপ, আসলে এই ট্যাপটা পানির ভিতরেও কাজ করে, পানির ভিতরেও ভালোভাবে সাপোর্ট দিবে তারকে, যাতে কেবলকে পানির সংস্পর্শে না আসতে পারে, সংস্পর্শে যাই হোক। এই জন্য আমরা ওয়াটারপ্রুফ যেটা যে কাজের জন্য বানাইছে ট্যাপ ওইটাই ব্যবহার করলাম। এই দেখুন ট্যাপটা কিন্তু টান দিলে রাবারের মতো বলে, এটা কিন্তু তেমন বেশি লাসা নাই, শুধু এটা একবার লাগালে কিন্তু আবার ছুটানোর সিস্টেম নাই, একবারে কেটে ফেলে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং আমরা এখন মাস্কিং টেপ দিয়ে ভালোভাবে আটকে দেব। আসলে মোটর, ফ্যান বা ইলেকট্রিক্যাল কাজগুলো খুবই সহজ যদি আপনি এর বেসিক বোঝেন। আর যদি বেসিক না বোঝেন ভাই, আপনার মাথা গরম হয়ে যাবে, চুলগুলো উঠে যাবে। যারা এই কাজ করেন তারা অবশ্যই জানেন। এখন আমরা কেবলটা দিয়ে ভালোভাবে এটা আটকে দেব, কেবলগুলোকে। তিনটা কেবলটাই লাগালাম। এখন আমরা এই তারগুলো ভালোভাবে এমনভাবে সেটিং করতে হবে যাতে রোটর ঘোরার সময় রোটরের গায়ে লেগে না যায়। দেখুন এখন আমরা হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে নাটগুলো লাগিয়ে দিব। সোজা হিসাব, যেভাবে খুলছিলাম তার উল্টা সিস্টেমে এটা লাগিয়ে দিলে হবে। এখন আমাদের নাটগুলো লাগাতে হবে। নাটগুলো লাগানোর জন্য আগে কিন্তু ক্যাপটা লাগাতে হবে। ক্যাপটা লাগানোর জন্য দেখুন ক্যাপটা লাগানোর পর আমরা ভালোভাবে স্ক্রুগুলো লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা শেষ, ভিতরের অংশের শুধু তেল দেওয়াটা বাকি থাকবে। আসলে মোটরের ভিতরে তেল ব্যবহার করা হয় কেন, যেহেতু এটা পানির নিচে থাকে। দেখুন এই দিক দিয়ে আমরা লক করে দেব, বেয়ারিংটা ভালোভাবে লেগেছে, এটা বন্ধ করে দেব। এই মোটরের ভিতরে তেল ব্যবহার করা হয় এই কারণে যাতে খুব সহজে হিটটা ট্রান্সফার হতে পারে বাইরের বডির সাথে, এবং বাইরের বডি যখন পানির সংস্পর্শে থাকে তখন কিন্তু ভালো একটা কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে অয়েল ব্যবহার করলে ভালো হয়, না করলেও হয়, কিন্তু যেহেতু এটা কুলিং সিস্টেমের জন্য কুলিং ফাঁকা নাই কিংবা হিটসিন নাই গায়ের মধ্যে, সেক্ষেত্রে এখানে কুলিং সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা এটাকে তেল দিয়ে ফুরা করে দেব। আর এই তেলটা হলো এটা রেজিস্ট্যান্স বিহীন তেল, অর্থাৎ নিউট্রাল ফেজ যদি একসাথে তেলের মধ্যে দেন এটা কিন্তু কোনো রিয়েক্ট করবে না, এবং আমরা জানি যে পানি কিন্তু রিয়েক্ট করে। আর এই তেলটা হলো যে আমরা ফ্রিজের মধ্যে কম্প্রেসারের মধ্যে ঢুকাই, এই সেম তেলটা ফ্রিজের কম্প্রেসারের মধ্যে যে তেলটা থাকে আর কি, অথবা এই যে আমরা ওয়েল্ডিং মেশিনের মধ্যে থাকে, বা এই খাম্বার মধ্যে যে ট্রান্সফরমারগুলো থাকে ওই ধরনের তেল। তেলগুলো ঢুকানোর পর আমরা একটু খালি করে নেব, একেবারে ফুরা রাখবো না। রাখার পর আমরা এখানে উপরের অংশের মুখটা লক করে দেবো আর কি। লক করার পর আমরা এটা টেস্ট করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা, এম্পিয়ার ঠিক আছে কিনা। এটা আমাদের উপরের ক্যাপটা লাগানোর পর আমরা চেক করে নিব আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন উপরের অংশটা আমরা লাগিয়ে দিলাম। এখানে আমরা কয়েলটা টেস্ট করে দেখেছি, মোটরটা চলতেছে, এটা এম্পিয়ার নিতেছে কত যদি আমরা দেখি, এখানে 6.87 মানে 7 এম্পিয়ার আর কি,
7 এম্পিয়ারের আশেপাশে নিতেছে, যদি মোটরের গায়ে লেখা ছিল 9 এম্পিয়ার নিবে। আর এখানে 55 ইউএফ ক্যাপাসিটর ব্যবহার করেছি। দেখুন এখানে 7 এম্পিয়ার কারেন্ট নিতেছে মোটরটি। এখানে আমাদের কয়েল বাঁধাটা সব মিলিয়ে ঠিকঠাক, একেবারে 100%, এখানে কোনো ভুল নাই। 7 এম্পিয়ার কারেন্ট নিতেছে। যদিও আমি বলেছিলাম যে একটু চিকন তার ব্যবহার করবেন, কারণ মোটা দিলে এটাতে ঢুকাতে খুব সমস্যা হয়ে যাবে। যাই হোক, এখন আমরা কয়েলটা দেখলাম সবকিছু ঠিকঠাক চলতেছে। এখন আমরা যেহেতু এই মোটরটা আনছি কয়েল বাঁধা করার জন্য, সেক্ষেত্রে পাম্পে কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই চেক করতে হবে। এটা চেক করার জন্য আগে খুলে নিতে হবে। এটা কিন্তু ফ্যান সিস্টেম থাকে সব সময়। আর এএনবি কোম্পানির মোটরগুলো একটু ভালো হয় সাধারণত, কারণ এএনবি কোম্পানি গাজি এবং আরএফএল সাথে একটু ভালো করে বানায় আর কি। যাই হোক, এখানে আমরা ভিতরে ফাঁকাগুলো দেখলাম, প্রায় 18টার মতো ফাঁকা আছে। আর এই ফাঁকাগুলো কোথাও ভাঙা নাই, কোনো স্পট নাই। যেহেতু কোনো ভাঙা নাই, স্পট নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখানে সবকিছু ঠিকঠাক চলতেছে। তারপরেও আমাদের এই ফাঁকাগুলোর মধ্যে একটা তারের টুকরা ফেলাম, এটা আমরা নিজ দায়িত্বে বের করে নিব আর কি। যাই হোক, এখানে যেভাবে আমরা খুলছিলাম সেভাবে আপনি একটু কষ্ট করে লাগিয়ে দিতে হবে। দেখুন একটা তারের টুকরা ভিতরে, এটা বের করে নিতে হবে, কিন্তু হঠাৎ করে যদি জাম হয়ে যায় মোটর কিন্তু আবার কয়েল ঘুরে যাবে। সেক্ষেত্রে আমরা একটা কষ্ট করে বের করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি শেষ। এখন আমাদের পাম্পের কাজটাও শেষ। পাম্পের অতিরিক্ত তোরা কাজ নাই। পাম্পের ভিতরে যে ফাঁকাগুলো আছে এগুলো সব কিছু কিন্তু আলাদা আলাদা কিনতে পাওয়া যায়, এটার জন্য কোনো চিন্তা করার দরকার নাই। এটা ভালোভাবে টাইট দিতে হবে, এবং দেখুন ভালোভাবে টাইট দিয়ে আমরা আগের মতো লাগিয়ে দিব আর কি। যাই হোক, আমাদের কাজটা প্রায় শেষের দিকে। যে ভাইয়েরা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আগামী দিনগুলিতে আরও হাই কোয়ালিটিফুল, হাই রেজুলেশন এবং খুব সহজ করে বোঝানোর সিস্টেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে না থাকলে সবগুলো ভিডিও দেখবেন। কোথায় কি কি ভিডিও আছে, আমরা কি কি ভিডিওর কাজ করি, অর্থাৎ কি কি ইলেকট্রনিক্সের কাজ করি, সবকিছুই বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।